তো গ্রীষ্ম দুপুরের পরে এটা হচ্ছে দুর্গা দিদি। তারপরে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছু ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসলো। কিছু ভাত মেখে, দুধ ভাত, বাচ্চা ছেলে দুধ ভাত খাওয়াবে। দেখি হাঁ করো, তোমার কপালখানা মন্ডানা, মেঠাই না, দুটো ভাত আর দুধ। তার ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাচুমাচে, ওই যে দুধ ভাত খাওয়াতে বসছে, না মা খাবো না, খিদে নেই। হ্যাঁ, ছোটোবেলায় সেই কান্না, মা খাওয়া মানে খিদে পেয়েছে কিন্তু খাবে না, মা দৌড়চ্ছে ছেলের পেছনে। তো মা ওভাবে বলছে। দুর্গা বাড়ি ঢুকলো ঠিক ওরকম সময়, যখন অপুকে ভাত খাওয়াচ্ছে। কি ভাত খাওয়াচ্ছে? দুধ ভাত। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, মানে কোনো জায়গাতে ঘুরে এসছে। এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। মানে দুর্গা এমনিতে উস্কো খুস্কো চুল, তো কপালের সামনে চুলগুলো এরকম উপরে 4 আঙুল সমান উঁচু হয়ে রয়েছে, উস্কো খুস্কো অবস্থায়। সে সব সময় আপন মনে ঘুরিতেছে, নিজের মতো করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। পাড়ার সমবয়সী ছেলে মেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাঁদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিতেছে, কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্টি, এই সব তাহার নখদর্পণে। অর্থাৎ যে দুর্গার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোথায় কোন ঝোপে বইচি, এক ধরনের ছোটো ছোটো ফল ঝোপ জাতীয় গাছ হয়, তো কাদের বাগানে আম গাছের গুটিটা একটু বড় হয়েছে, আমের গুটিগুলো। কোথায় বাঁশতলায় শেয়াকুল, কোন বাঁশতলায় শেয়াকুল খেতে মিষ্টি, এগুলো তার নখদর্পণে। নখদর্পণে মানে কি, একদম মাথায় রয়েছে একদম। সে ঢুকিয়া অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। হয়তো কিছু অন্যায় করেছে, অথবা তার বাড়িতে ফিরতে দেরি হয়েছে, মা বকবে, তাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। ব্যঙ্গ করে তার মা এভাবে বলল যে, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সব রেডি আছে, আসো, খাও, আবার বেরিয়ে পড়ো। বৈশাখ মাসের দিন, মানে বৈশাখ মাস, ওটাই বলেছে বৈশাখ মাস। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও, সেজুতি করছে, শিব পুজো করছে। আর অত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টো টো। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। অর্থাৎ তার উস্কো খুস্কো এলোমেলো চেহারা দেখে তার মা বলছে, দেখো অন্য বাড়ির মেয়েরা এই সময় কেউ পুজো করছে, কেউ শিব পুজো করছে, কেউ ব্রত করছে বিভিন্ন রকমের, আর এত বড় একটা ধাড়ি মেয়ে সে খালি এদিক থেকে ওদিক টোটো করে ঘুরে বেড়াচ্ছে। টোটো মানে কিন্তু এই টোটো গাড়ি নয়, এই টোটো মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো। আর এই এখন দুপুরবেলা হয়েছে, এখন এসছে, তো না মাথায় তেল দেয়, না চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ায়। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। কিছু একটা, মানে ও জাস্ট সর্বজয়ার কথাটা আরও কিছু হয়তো বলবে, ঠিক এরকম সময় একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো? খুব তাড়াতাড়ি করে ঘটলো। আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেচ ঠাকুরন মানে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ভাইয়ের বিধবা স্ত্রী, যিনি একটু কড়া মেজাজের ছিলেন, রুক্ষ মেজাজের, আর যিনি ওই বাড়ির কর্ত্রী, মানে মেন গিন্নি আর কি বলা চলে। পেছনে পেছনে তাহার মেয়ে টুনু ও দেবরের ছেলে সতু, মানে দেওরের ছেলে সতু, তাহাদের পেছনে আরও 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। তো এরা সব হনন করে বাড়িতে ঢুকছে। নিজের দেওরপোর দিকে ফিরিয়া বলিলেন, কই, নিয়ে আয়, বের করে পুতুলের বাক্স দেখি। দেওরপো মানে, পো কথার অর্থ হচ্ছে ছেলে, দেওরের ছেলে। তো দেওরের ছেলে কে ছিল? সতু। তো সতু বলছে, যা নিয়ে আয় তো পুতুলের বাক্সটা দেখি। সতুকে বলছে যে দুর্গার পুতুলের বাক্সটা নিয়ে আসতে। দুর্গা একটা কোনো কাণ্ড ঘটিয়েছে আর কি, ঠিক আছে।
এবারই কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল। রোয়াক মানে বারান্দায় এনে নামালো টিনের বাক্সটা। এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁথির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। কে বলছে কথা? টুনু। বাক্সটা একটু খোঁজাখুঁজি করে একটা পুঁতির মালা পেয়েছে। পুঁথি মানে ওই সাদা সাদা হোয়াইট কালারের যেটা হয় পুঁথি, সেটা মালা পেয়েছে। তো বলছে, এই দেখো মা, ওই যে খেলতে গিয়েছিল সে তখন চুরি করে এনেছে। শত্রু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গুটি কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেরে এনেছে। আমের গুটি অ্যাকচুয়ালি ছোট ছোট আম, বড় হওয়ার আগে যে ছোট অবস্থায়, এটা হচ্ছে আমের গুটি। এবার আম, রাস্তায় আম গাছ রয়েছে, সেই আম গাছ থেকে আম ধরো পাকা আমই পড়েছে, ভালো আম, সেটা কেউ যদি পেয়ে নিয়ে যায় তাকে তো আমি চুরি করা বলবো না। আম গাছের তলায় ছোটো ছোটো আম পড়েছে ঝড়ে বা বাতাসে, সেটা দুর্গা হয়তো নিয়ে এসছে, সেটা নিশ্চয়ই চুরি নয়। কিন্তু এখানে হয়তো দুর্গা কোনো কারণে পুঁথিমালা এনেছে কি আনেনি সেটা এখনো প্রমাণিত নয়, কিন্তু হয়তো সোনামুখী আম গাছের তলা থেকে দু তিনটে আমের গুটি এনেছে, তো ওটাকে চুরি করার সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে। বলছে পেরে নিয়ে এসেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এ বাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। যে এই ঘটনাগুলো, এই কথাবার্তা, জিনিসগুলো বের করা, দেখা এত ফাস্ট হলো যে কেউ কিছু বলার সুযোগই পায়নি। কে বলবে? ওখানে সর্বজয় ছিল, সর্বজয় কিছু বলার সুযোগই পায়নি। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি বলবে কি বলবে না সেটা বুঝে উঠতে পারছিল না। কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরে দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসলো। সে রান্নাঘরে বারান্দায় বসেছিল, কারণ অপুকে তো রান্নাঘরে বারান্দায় বসে দুধ ভাত খাওয়াচ্ছে। তো সেখান থেকে উঠে এসে বলল, এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার, তোমার মেয়ের কীর্তিরা দেখো কি করেছে। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। আমার মেয়ের পুঁতির মালা সে তোমার মেয়ে চুরি করে এনেছে। তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম। দেখো একবার কাণ্ড, মানে সতু হয়তো কোনো কারণে দুর্গার সাথে খেলতে এসেছে, তো সেই বাক্সের মধ্যে হয়তো দেখে ফেলেছে। দেখে বাড়িতে গিয়ে বলছে, এই তোর পুঁতির মালাও তো আমি ওর বাক্সে দেখলাম। তো দেখো কাণ্ড, কি কাণ্ড ঘটিয়েছে তোমার মেয়ে। তোমার ও মেয়ে কম নাকি? চোর, চোরের বেহদ্দ চোর, মানে সাংঘাতিক চোর। আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, মানে গুটিটা বড় হতে আর দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। আদৌ কিন্তু ও আম চুরি করেনি, আম পারেনি। যুগপৎ দুই চুরির অভিযোগের অসতর্কতায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। পুরো ঘামছে ভয়ের চোটে। পাঁচিল মানে এই যে দেওয়াল, এই দেওয়ালের মধ্যে পুরো দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। যুগপৎ দুই চুরি, যুগপৎ মানে একই সঙ্গে দুটো চুরির অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, তার এগেন্সটে অ্যালিগেশন এসে সে দুটো চুরি করেছে। এবং সেই ভয় এবার মা কি করবে? মা তো প্রচণ্ড মারবে। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস ওই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কোনো উত্তর দিতে না দিতে, দুর্গা কোনো একটা উত্তর দেবে তো, উত্তর দিতে না দিতে সেই জবাব বললেন, না আনলে কি আর মিথ্যা কথা বলছি নাকি? বলি, এই আম কটা দেখো না, সোনামুখী আম চেনো নাকি? এও কি মিথ্যা কথা? তো এটাও কি মিথ্যা কথা? সোনামুখী আম তো তুমি চেনো, তো এটাও কি মিথ্যা বলছি? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল। অপ্রতিভ মানে কি? মানে একটা আনইজি ফিল, আনকমফোর্ট ফিল আর কি, মানে কি বলবো, বুঝে উঠতে না পারা। না সেজকুড়ি, আপনার মিথ্যে কথা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। দেখো, করছি বলা নেই, কিন্তু করছি মানে গ্রামের যে ভাষা সেই ভাষা। শেষ ঠাকুরন হাত নাড়াইয়া ঝাঁঝের সহিত বললেন। হাত নাড়াইয়া মানে
ওর ওপর হ্যাঁ হ্যাঁ করে এরকম করে হাত নাড়াচ্ছে। ঝাঁঝের সহিত বললেন, জিজ্ঞেস করো, আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। ওকে জিজ্ঞেস করো আর যাই করো, তোমার ও মেয়ে কিন্তু সোজা মেয়ে নয়। এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে, তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে, মানে আমের গুটিগুলো এবার নিয়ে চলে যাচ্ছে। দলবল সহ সেচ ঠাকুরন দরজার বাহির হইয়া গেলেন। পুরো দলবল নিয়ে এসেছিল, নিয়ে বেরিয়ে গেল। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গা রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া, মানে চুলগুলো তো রুক্ষ উস্কো উস্কো ছিল, 4 ইঞ্চি লম্বা হয়ে খাড়া হয়েছিল চুলগুলো, তো ওই চুলের মুঠিটা এভাবে ধরেছে, ধরে টানিয়া ধরিয়া দুধ ভাত মাখা হাতেই দূর দাঁড় করিয়া তাহার পিঠে কিলের পর কিল ও চরের উপর চর মারিতে মারিতে বলিল, আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে, মলেও আপদ চুকে যায়। কি সাংঘাতিক কথা বলছে দেখো, যে একটা আপদ বালাই কোথা থেকে এসে জুটেছে, মানে ওই দুধ ভাত মাখা হাত যেটা দিয়ে উপরে খাওয়াচ্ছিল, হাতে দুধ ভাত লেগে রয়েছে, ওই দিয়েই মারছে চুলের মুঠি ধরে। হ্যাঁ, বলছে আপদ কোথাকার একটা কোথা থেকে এসে জুটেছে, মরলেও বাঁচে, তো এভাবে বলছে। অর্থাৎ সর্বজয়া এই যে অপমান, সেই অপমান সে সহ্য করতে পারেনি, তাই সহ্য করতে না পেরে সে এটা বলছে। কারণ কোনো মাই তার সন্তানকে এভাবে বলতে পারে না। বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। সে মার খেতে খেতে খিড়কি দৌড় মানে কি মেন দরজা, সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। তার ছেঁড়া রুক্ষ চুলের গোছার 2-1 গোছা সর্বজয়ের হাতে থাকিয়া গেল, মানে চুল এমনভাবে টেনেছে চুল ছিঁড়েও গেছে কিছু। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। সে ছোট, সে অবাক হয়ে পুরো ব্যাপারটা দেখছে। দিদি পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কি না তাহা সে জানে না। দিদি কি আদৌ পুঁতির মালাটা চুরি করে এনেছে সে জানে না, কারণ দিদি যা করে অপু মোটামুটি জানে। অপু মোটামুটি দিদি সব কিছু জানে। পুঁতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। আমের গুটিগুলো যে এটা চুরি করা জিনিস নয় সেটা অপু জানে ভালো মতো। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল, ওদের বাগানে আম কুড়োতে গিয়েছিল, এবং সোনামুখী তলায় যে আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল সে জানে, কারণ দিদি ওগুলো কুড়িয়ে এনেছে। গাছের থেকে ঢিল মেরে বা এরকম করে পেরে আনা আম নয়, তাই কুড়িয়ে পাওয়া আম সেটা কখনো চুরি করা হতে পারে না, সেটা অপু ভালো মতোই জানে। কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু এবার সেই আমের গুটিগুলো জড়াবো, কেমন তো জড়াবো নাকি, মাখবে, মেখে খাবে আমের গুটিগুলো। কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। তার দিদি প্রস্তাব দিত যে চল অপু আমের গুটিগুলোকে মাখি, কিন্তু মা আনফর্চুনেটলি বাড়িতে থাকায়, মানে অসাবধানবশত বাড়িতে থাকায় তাদের ওই প্রপোজালটা, মানে ওই প্রস্তাবটা আর ফুলফিল হয়নি, মানে কমপ্লিট হয়নি, শেষ হয়নি। হ্যাঁ, উল্টোই আমগুলো থেকে গিয়েছে, ধরা পড়ে গেছে। যদি আগে যদি আমগুলো খেয়ে ফেলতো তাহলে তো আমগুলো পেতো না। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল, তার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইল। দিদি চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর অত্যন্ত রাগ হইল। অপুর খুব রাগ হলো মায়ের উপরে, দিদি চুল ছিঁড়ে দিল মা। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গাছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথাও হইতে আসিয়াছে, ওয়ার সাথী কেহ এখানে নাই। মানে অপু ইন জেনারেল সেন্সে বলছে যে দিদির চুলগুলো যখন হাওয়াতে ওড়ে তখন তার খুব দেখে মনে হয় যে দিদির হয়তো কেউ নেই, খুব বেচারা টাইপের, হয়তো এই পৃথিবীতে একা। অপুর এরকম মনে হতো দিদিকে দেখে। কেবলই মনে হয় কেমন করিয়া তুলিবে,
আচ্ছা, কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সমস্ত দুঃখ বুঝাইয়া দিবে। তার শুধু মনে হয় যে সে কীভাবে দিদির এই যে এত দুঃখ কষ্ট এগুলো সে দূর করবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না, সে তার দিদিকে এতটুকু কোনো কষ্টে পড়তে দেবে না। তো খাওয়ার পরে মানে অপুর এতক্ষণ খুব কষ্ট হলো দিদির বিষয়টা দেখার পরে। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল। ওই যে একজনকে মার খেতে দেখেছে, আরেকজন পুরো ভয়ে চুপ, এবার আর কোনো ঝামেলা করবে না। খাবার যেমন দুধ ভাত খেতে ঝামেলা করে, হ্যাঁ, এবার আর ঝামেলা করবে না। দিদিকে মার খেতে দেখেছে, ভেবেছে যে মায়ের মাথা প্রচণ্ড গরম, মা তাকেও দু তিনটে দিয়ে দিতে পারে, সেটাই বলেছে। বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। তার মনটা বাড়ি বাড়ি বাইরের দিকে চলে যাচ্ছিল। কেন? কারণ তার দিদি তো বাড়ির বাইরে। বেলা একটু পড়িলে মানে একটু বেলাটা হলে একটু বিকেল বিকেল সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল, দিদি কোথাও নাই। মানে অপু নলেজে বা অপুর জ্ঞানে যতটুকু সম্ভব, যতটুকু ওর মতে, যতটুকু যে যে জায়গায় দিদি থাকতে পারে বা যেতে পারে বা ঘুরে বেড়াতে পারে, সেই জায়গায় ও মোটামুটি খুঁজলো, কিন্তু পেল না। রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন। ওই অপু যখন যাতায়াত করছে এদিকে ওদিকে, ওই সময় দেখলো কি রাজকৃষ্ণ পালিতের যে স্ত্রী তিনি ঘাটের থেকে জল নিয়ে আসছেন কলসি করে। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা আমার দিদিকে দেখেছো? সে আজ ভাত খায়নি, কিছু খায়নি, মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছো জেঠিমা? বাচ্চা ছেলে, দিদির প্রতি তার অগাধ ভালোবাসা, তার জন্য কিন্তু সে এভাবে অন্য একজনকে জিজ্ঞেস করছে তার দিদির সম্পর্কে। বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবনের কোথাও যদি বসিয়া থাকে, যদি বাঁশবাগানে বা বাঁশবনের ওদিকে কোথাও, কারণ বাঁশবনগুলো কি হয় পুরো ঝোপের মতো, এদিক ওদিক কিছু দেখা যায় না, তো দিদি যদি ওখানে লুকিয়ে থাকে, ওখানে বসে থাকে। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল কেহ নাই। তার মা বোধহয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে, বাড়িতে কেউ নেই। ভুবন মুখুজ্জের বাড়ি সব ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। ভুবন মুখুজ্জের বাড়িতে একটু উকি মারলো, উকি দেখলো যে তার ছেলেমেয়েরা সবাই লুকোচুরি খেলছে বা কিছু একটা খেলছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল, ভাই অপু এসেছে, ও আমাদের দিকেই হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি আজ খেলবো না রানুদি, দিদিকে দেখেছো? ও বলছে না না আমি আজ খেলবো না, কারণ ওকে ধরে নিয়ে বলছে যে ও খেলবে, ও আমাদের টিমে হবে, হিল বি দ্য মেম্বার অফ আওয়ার টিম, এরকম করে বলছে। তো না না আমি খেলবো না রানুদি, দিদিকে দেখেছো? রানু জিজ্ঞাসা করিল, দুর্গা? না তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? না ওকে তো এতক্ষণ দেখিনি, ও বকুলতলায় নেই তো। বকুলতলার কথা তার মনেই হয় নাই। দুর্গা যে বকুলতলায় যেতে পারে এ কথা তার মনে আসেনি, কারণ ও এই বাড়ি ওই বাড়ি, পুটুদের বাড়ি, রানুদের সব বাড়ি ঘুরেছে, ভুবন মুখুজ্জের বাড়ি একটু উকি মেরেছে, তারপরে সবাইকে জিজ্ঞেস করেছে, কিন্তু বাঁশতলায় গিয়েছে, পায়নি। বকুলতলার কথা তো মনেই নেই। সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল, সন্ধ্যা হইয়া আসিয়াছে, মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। দেখবে বড় বকুল গাছ যদি দেখো, দেখবে বিশাল মোটা হয়, প্রচুর ডালপালা, মানে অনেকটা জায়গা জুড়ে ওর ছায়া দেয়। তবে যতটা জায়গা ওর ছায়া পড়ে ততটা জায়গায় ওর ডালপালা ছড়িয়ে গিয়েছে। এবার সন্ধ্যা হয়ে গেলে সূর্যের আলো যদি ডুবে যাবে, সূর্যটা যদি ডুবে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে অলরেডি আরও। আর গ্রামে গঞ্জে অন্ধকারটা একটু তাড়াতাড়ি প্রায় হয়ে যায়, হ্যাঁ। তো ঝুপসি হয়ে মনে হচ্ছে কি ঝুপসি হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে একটু ভয় ভয় লাগছে। কেউ কোথাও নাই, যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে, যদি গাছপালার আড়ালে ও লুকিয়ে মনের দুঃখে বসে থাকে, সে ডাক দিল, দিদি
ও দিদি দিদি, অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র। কতগুলো বক ওই গাছে বসেছিল, ওরা ওদের ডানা ঝটপট করছিল। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাইয়া দেখিল, উপরের দিকে একটু ভয়ে ভয়ে তাকিয়ে দেখল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইল সামনে সেই গাব গাছটা। গাব গাছ এক ধরনের গাছ। গাব হচ্ছে এক ধরনের ফল, গাব, ঠিক আছে? বাজারে দেখবে ফল পাওয়া যায়, গাব ফল। হ্যাঁ, এই সিজনে পাওয়া যায়, এই সময়, ঠিক আছে? একটু জলের পরিমাণটা বেশি থাকে। তো গাব গাছ, একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ। ভয় কাঁটা দিয়া ওঠে। মানে সন্ধ্যার পরে কেউ ওই গাব গাছের আশপাশ দিয়ে যায় না। নানা রকম হয়তো অন্ধবিশ্বাস কুসংস্কার থাকলেও থাকতে পারে, ভূত আছে হয়তো, কেউ যায় না। গায়ে কাঁটা দিয়া ওঠে। কেন যে তার এই গাছটা নিচে দিয়া যাইতে ভয় করে তা সে জানে না। তার ভয় করে, কিন্তু কেন ভয় পায় এই গাছের তলাতে যেতে ও বোঝে না। অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। কিছুক্ষণ ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে তাকিয়ে থাকতে থাকতে তার ফিরে আসলো। তাদের বাড়ি যাইবার আরেকটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। তাদের ও যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গার থেকে একটা রাস্তা সোজা যাচ্ছে গাব গাছের তলাটা দিয়ে ওদের বাড়ির দিকে। আরেকটা রাস্তা যাচ্ছে পটলিদের বাড়ির উঠোন দিয়ে, উঠোনের উপর দিয়ে ওদের বাড়িতে। ওটা একটু ঘুরে যেতে হয়। তো আগেকার দিনে বাড়িঘরগুলো তো এরকমই ছিল, এই বাড়ির উঠোন দিয়ে ওই বাড়িতে যাওয়া, ওই বাড়ির পেছন দিক দিয়ে ওই বাড়িতে যাওয়া। কারণ বাউন্ডারি ওয়াল ছিল না, কারণ প্রত্যেকেই নিজে নিজের লোক ছিল। তো গাবতলার যে অজানা বিভীষিকা, যে বিভীষিকা মানে কি, ভয়, আতঙ্ক। অজানা কেন? কারণ অপুর পক্ষে তো, অপুর কাছে ওটা অজানা ছিল। কেন ভয় পেত অপু জানতো না, কিন্তু ভয় পেত। সেটা সে নিষ্কৃতি পাওয়া যায় ওখান দিয়ে গেল। পটলির ঠাকুমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলে পিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছে। পটলির ঠাকুমা, কারণ ওকে তো পটলিদের উঠোন দিয়ে যেতে হচ্ছে। তো দেখলো যে পটলির ঠাকুমা সে বাড়ির যে যারা ছোট ছোট ছেলেমেয়েরা, ওদেরকে নিয়ে উঠোনে বসে হাওয়াতে বসে গল্প করছে। আগেকার দিনে ঠাকুমা ঠাকুরদারা সন্ধ্যার সময় নাতনি নাতনিদের নিয়ে বসে গল্প করতেন। সন্ধ্যার সময় উঠোনে বসে বা বারান্দায় বসে বা ঘরের ভিতরে নেয়া চৌকির মধ্যে বসে গল্প করতেন। তো গল্প করছে। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন, আলাদা আলাদা ঘর, রান্না করছেন। উঠোনের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সার তাগাদা করিতেছে। মাচাতলায় মানে, মাচাতলা মানে হচ্ছে যেখানে ধরো বিভিন্ন মাচা টাচা দেওয়া রয়েছে, লাউ কুমড়ো, ঝাঁটরা, লাউ কুমড়ো, এই ধরনের গাছগুলো হবে, মাচাতলা। তো ওই জায়গায় দাঁড়িয়ে বিধু জেলেনি সে মাছ বিক্রির টাকা চাইছে। ও কি হলো, সকালে মাছ দিয়ে গেলাম, টাকাটা দিলে না তো, দাও দাও টাকাটা দাও তাড়াতাড়ি। এই যে এইভাবে চাওয়া, এটাকে বলে তাগাদা দেওয়া। ও দাদা কি হলো, আর কতক্ষণ লাগবে, এটা এটা টাইম দিন, দিন টাকাটা দিন। এটা হচ্ছে কাউকে তাগাদা দেওয়া, মানে দাও তাড়াতাড়ি দাও, এরকম। তো কে মাছ বিক্রির টাকার তাগাদা দিচ্ছে? বিধু জেলেনি। ছোট ছোট প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে। অপু বইল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা। উচ্চারণ কি হবে? ঠাকুমা। অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ঠাকুরমা। সেটা স্থান কাল ভেদে সেটা হয়তো উচ্চারণটা একটু এরকম হয়েছে। বকুলতলা থেকে আস্তে আস্তে ঠাকুরমা বললেন, দুর্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, এই হয়তো কিছুক্ষণ আগেই গেল, ছুটে যা দেখি, বোধ হয় এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। যেই দুর্গার খবর পেল দিদির, দিদি তো এতক্ষণ ছিল না, সেই সকাল থেকে দিদির দেখা নেই। এবার খবর পেয়েছে দিদি এখান দিয়ে গেছে, তার মানে এই সন্দেহটা এটা ঠিকই ছিল, দুর্গা হয়তো বকুলতলাতেই ছিল। বকুলতলা থেকে পটলিদের বাড়ি হয়েছে, তারপরে সে বাড়ির দিকে গিয়েছে। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বইল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি, ঢেকশেলের পেছনে নিমতলায় দুর্গাকে বলিস। ঢেকশেল মানে যেখানে ঢেকি থাকে,
ঢেকি মানে ওই খেলার ঢেকি না, পার্কে যে ঢেকি থাকে সেই ঢেকি নয়। ঢেকি মানে হচ্ছে যেখানে ধান ভাঙানো হয়, যেটার মধ্যে ধানগুলোকে এভাবে এভাবে বাড়ি মারা হয়, ঠিক আছে, আর ধান মানে গাছের থেকে ধানগুলো পড়ে যায়, ঠিক আছে, সেই ঢেকি, সেটা হচ্ছে ঢেকশাল। তো ওটার পেছনে যে নিম গাছ তলা আছে, সেখানে ওরা গঙ্গা যমুনা খেলার একটা ছক বানিয়েছে, ওখানে খেলবে আর কি। তো দুর্গাকে বলিস, তাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছাইয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। অপু বাড়ির কাছে এসে আবার পুরো থমকে দাঁড়িয়েছে। হয় কিছু একটা দেখেছে, না হলে কিছু একটা শুনেছে। কি শুনেছে? আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে দুর্গা। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়িয়া বাহির হইতেছে, মানে আবার দুর্গা চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আর্তস্বরে মানে কি? বাঁচাও বাঁচাও, এই যে চিৎকার, এটা হচ্ছে আর্তস্বর, মানে ভয়ঙ্কর রকম বিপদে যখন তুমি পড়বে তখন তুমি কি বলে? বাঁচাও বাঁচাও, এই শব্দটাই আসবে মুখ থেকে, আর অন্য কিছু আসবে না কিন্তু। তো দুর্গা সেই ভয়ঙ্কর আর্তস্বরে চিৎকার করতে করতে বাড়ির থেকে দৌড়ে বেরোচ্ছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে করিয়া মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। মানে তার মা হাতে কিছু একটা নিয়ে, উপচারা বুঝতে পারছে না, হতে পারে লাঠি, হতে পারে খুন্তি, হাতা, যা পেয়েছে আর কি, নিয়ে পেছন পেছন দৌড়তে দৌড়তে আসছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইলো, ওই গাব গাছের তলা দিয়ে সে ছুটে পালালো। মা দরজা হইতে ধাবমানা মেয়ের পেছনে, ধাবমানা মানে কি? ধাবা মানে হচ্ছে দৌড়ানো, দৌড়চ্ছে এমন মেয়ের পেছনে। ধাবমানা মানে কি? দৌড়চ্ছে এমন, যে রানিং রানিং অবস্থায় যে রয়েছে। চেঁচাইয়া বলিল, যাও বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়, বালাই আপদ চুকে যাক, আর যেন বাড়িতে ঢুকতে না হয়, যাও বেরো। চিৎকার করে বলে ওর মা বলছে পেছন থেকে, একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। ছাতিম তলা মানে ছাতিম গাছ যেখানে রয়েছে। কিন্তু এই কথাটা শুনে অপুর খুব টেনশন, খুব ভয়। কেন? ছাতিম তলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ভারী হইয়া গেল, প্রচণ্ড ভয় পেল। কি আবার মা কেন শ্মশানে দিয়ে আসবে ওকে? মা কেন মারছে আবার? দুর্গা আবার কি করলো? তাহার মা সবেমাত্র ভিতরে বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। মানে বারান্দার কোনায় হয়তো মাটির প্রদীপটা রাখা ছিল, তার মা হয়তো ওই প্রদীপটা নিয়ে উঠিয়ে সরিয়ে রাখছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই মা তাহার দিকে চাইয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় গিয়েছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছো নাকি? অল্প একটু তো ভাত খেয়েছো। এবার দেখো এখানে একটা ঘটনা, অপু যে বাড়ির থেকে বেরিয়েছে সেটাও কিন্তু অনেকক্ষণ। অপু কিন্তু অতটা বকা খেতে হলো না, যতটা বকা দুর্গা খায় আর কি। যদিও দুর্গার দোষ আছে, সে খালি ঘুরে বেড়াতে পছন্দ করে। তো এবার দুর্গাকে আবার মার খেতে দেখে বা পালাতে দেখে অপু কী করেছে, এবার ভয়ে পা টিপে টিপে ঢুকছে। পা টিপে টিপে ঢুকা মানে যাতে তার আওয়াজ কেউ শুনতে না পারে, চুপচাপ ঢুকে ঘরে ঢুকে যাবে। মা তো দেখতে পেয়েছে। কী ব্যাপার, তুমি তোমার এত দেরি কেন? তুমি আবার কোথায় গিয়েছিলে? আচ্ছা, তো খেয়েছো তো এইটুকুনি? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল, অপুর মনে নানা রকম প্রশ্ন যাচ্ছিল। দিদি আবার মার খাইলো কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইলো? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? চুরি করার অপরাধে তো সে মায়ের কাছে প্রথমবার মার খেল। কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো, মানে কি কলের পুতুল মানে কি? চাবি দেওয়া পুতুলের মতো, রোবট, চুপ করে একদম ঘরে। কারণ অলরেডি বাড়িতে মায়ের মাথা গরম, কিছু করলে এর ওপরেও পড়বে বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপটা উস্কাইয়া দিয়া, প্রদীপটা উস্কাইয়া দেওয়া মানে কি? উস্কাইয়া দেওয়া, প্রদীপ উস্কানো। প্রদীপ জ্বলছে, সন্ধ্যাটা ধরো কমে এসছে,
প্রদীপটা প্রায় নিভু নিভু, তখন কী করবে, একটা কাঠি নিয়ে সলতাটাকে একটু বের করে দিলে, তাহলে এই আগুনটাকে একটু উস্কে দিলে আগুনটা আর একটু ফ্লেমটা ভালো করে উঠছে, তাহলে যেই প্রদীপের আলোটা নিভে নিভে যাচ্ছিল সেই প্রদীপের আলোটা আবার সুন্দর করে হলো, আবার উজ্জ্বল হলো। এটাকে বলছে প্রদীপ উস্কাইয়া দাও। কারণ তখনকার দিনে বাড়িতে পড়বে কি আলো, কি প্রদীপ, নো ইলেকট্রিসিটি, গরম লাগলে হাওয়া, হাত পাখা, জানলা দরজা খোলা, আর কিছু নেই, না এসি, না কুলার, না ফ্যান, কিছুই নেই, না লাইট, না ইনভার্টার, নাথিং, হাত পাখা আর প্রদীপ। তারপরে হলো কেরোসিনের প্রদীপ, কুপি, এগুলো হেরিকেন, হ্যাজাক, এগুলো। আচ্ছা, প্রদীপটা উস্কাইয়া দিয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসে। বইয়ের দপ্তর মানে তার একটা ছোট বাক্সের মতো ছিল, সেখানে কিছু বইপত্র ছিল। সে পরে মোটে তৃতীয় ভাগ, মানে তৃতীয় শ্রেণী, কিন্তু তার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পুরাতন পাঁজি মানে পঞ্জিকা, দাশুরায়ের ছেনা দাশুরায়ের পাঁচালি, দাশুরায়ের লেখা কোনো পাঁচালি জাতীয় বই প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, অনেক জায়গার থেকে সে ঘুরে ঘুরে সেগুলো চেয়ে চেয়ে জোগাড় করেছে, এবং এগুলি না পড়িতে পাইলেও রোজ একবার খুলিয়া দেখে। ওগুলো সে হয়তো পড়তে পারে না, সে রোজ বইয়ের বাক্সটা খুলে পাতাগুলো একবার করে এদিক ওদিক করে উল্টায়, ওর ওতেই ভালো লাগে। খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালিখানা খুলিয়া অন্য মনস্কভাবে পাতা উল্টাইতেছে, অন্য মনস্ক করে। ও পড়াতে মন নেই। তোমরা যেমন ধরো ক্লাসে গিয়ে বললাম এই বই খুলে পড়ো, এবার হয়তো বই থেকে তোমার চোখটা বইয়ের থেকেই আছে, কিন্তু অন্য আকাশ পাতাল নানা রকম চিন্তা ভাবনা করছো। এরকমও দেখা যায়, পড়তে বলেছি, সামনে বইটা খোলা আছে কিন্তু উল্টো, হ্যাঁ, আর নাহলে বইটা এরকম করে নিয়ে ওই কি হচ্ছে নানারকম গল্প, তো অন্য মানুষ পাতা উল্টাচ্ছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলল, এসো খেয়ে নাও দেখি। দুধ খাবে। অন্য সময় হলে কিন্তু অপু দুধ খাওয়ার খুব বিরক্ত করে, দুধ খেতে চাইতো না। অপু দ্বিরুক্তি না করিয়া, মানে কোনো কথার উত্তর রিপ্লাই না দিয়েই বাটি উঠাইয়া লইয়া দুধ খাইতে লাগিল। অন্য দিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইতো। বাবারে খেয়ে নে রে, একটু দুধই তো খারে। আজকে কিন্তু কোনো অসুবিধা নেই, একজনকে খেতে দেখে আরেকজন সুর করে সব কাজ করে ফেলছে, ঠিক আছে। এই জন্য দেখবে যে যাদের বাড়িতে দেখবে ভাই বা বোন আছে বা দিদি আছে, তো দিদি মার খাচ্ছে পুরো, ভাই একদম চুপচাপ পড়ছে, জানে আজকে পুরো হাওয়া গরম, আজকে এদিক ওদিক কিচ্ছু করা যাবে না, ঠিক আছে। বা ভাই মার খাচ্ছে, দিদি চুপচাপ পড়াশুনো শুরু। একটুখানি মাত্র খাইয়া সে মুখ হইতে বাটি নামাইল। সর্বজয়া বইল, ও কি নাও, সবটুকু খেয়ে ফেলো। ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? দিয়েছি তো এইটুকু, না খেলে বাঁচবে কি করে?